নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংসদে পাশ হলেও বাংলায় ওয়াকফ সংশোধন আইন লাগু হবে না, সাফ জানালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। কিছু অযোগ্য লোকের জন্য সুপ্রিম কোর্টের রায় নিয়ে কি বললেন অভিষেক। মুর্শিদাবাদে অনুপ্রবেশ, গ্রেপ্তার 4 বাংলাদেশি সহ ভারতীয় দালাল, তদন্তে পুলিশ। মমতা সরকার রাজীব কুমারের গালে বড় থাপ্পড়, নির্দেশ আসতেই বড় মন্তব্য শুভেন্দুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্প্রতি সংসদের 2 কক্ষে ওয়াকফ সংশোধন বিল পাশ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করার পর তা এখন আইনে পরিণত হয়েছে। যে আইনকে কেন্দ্র করে বিক্ষিপ্তভাবে প্রতিরোধ ও হিংসার আগুন জ্বলছে বাংলায়। এহেন পরিস্থিতিতে শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ওয়াকফ সংশোধন আইন বাংলায় লাগু হবে না। মুখ্যমন্ত্রীর কথায় আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি, আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগু হবে না, তাহলে দাঙ্গা কিসের? এই ব্যাপারে মুখ্যমন্ত্রী আরও বলেন, মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি, আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারি কাছে চাইতে হবে। তবে মমতা কথা বললেও একটা বৃহত্তর প্রশ্ন থেকে যাচ্ছে, তা হলো কেন্দ্র নয়া আইন পাশ করার পর রাজ্য কি তা লাগু না করে থাকতে পারে? কেন্দ্রের আইনটি কি শুধু রাজ্যকে পথ দেখানোর জন্য? রাজ্যের কি এখতিয়ার আদেও রয়েছে তা না মানার? এই বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সেন্ট্রাল অ্যাক্ট লাগু হয়ে গেলে রাজ্যে নতুন করে কিছু আইন আনার এখতিয়ার নেই। আবার অনেকের মতে যেহেতু ল্যান্ড তথা জমি রাজ্যের বিষয়, তাই রাজ্যের এই অধিকার রয়েছে। সংসদে ওয়াকফ সংশোধন আইন পাশ করাটা বড় রাজনৈতিক জয় হিসেবে দেখছেন নরেন্দ্র মোদীরা। অনেকের মতে আইনের মূল লক্ষ্যই হল ওয়াকফ সম্পত্তিতে ঘিরে কিছু সংখ্যালঘু মাতব্বরি ও দুর্নীতি বন্ধ করা। আর মোদী সরকারের বক্তব্য, এই আইনের উদ্দেশ্য বিধেয় পরিষ্কার, তা হলো ভারতীয় ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় এক ধর্মনিরপেক্ষ স্বচ্ছ কাঠামো গড়ে তোলা। ওয়াকফ সম্পত্তিগুলি যদি ধর্মীয় ও জনহিতকর উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তবে এগুলোর ব্যবস্থাপনায় আইনি, আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব জড়িয়ে থাকে। সেই দায় সুনিশ্চিত করে একটি সুশৃঙ্খল শাসন কাঠামোর প্রয়োজন ছিল, সেটাই করা হয়েছে। কেন্দ্রের এও বক্তব্য, ওয়াকফ বোর্ড সহ এর কেন্দ্রীয় ওয়াকফ পরিষদ এর ভূমিকা ধর্মীয় নয়, বরং নিয়ন্ত্রকের। সংশোধিত আইনের মাধ্যমে শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা, সংশ্লিষ্ট অংশীদারদের ক্ষমতায়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা এনে ওয়াকফ ব্যবস্থাপনাকে আধুনিক, ন্যায়সঙ্গত ও কার্যকর করে তোলা হবে। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ সহ যেসব জায়গায় পরিস্থিতি অগ্নিগর্ভ, সেখানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। শনিবার হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিল। আপাতত শুধু মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল হাইকোর্ট। তবে রাজ্যের অন্য জায়গায় অশান্তি হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী যাবে। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্যের জন্য রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ সহ বিভিন্ন এলাকা উত্তপ্ত। সরকারি সম্পত্তি ভাঙচুরে আগুন ধরানো হয়। এমনকি সুতির সুজার মোড়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ 4 রাউন্ড গুলি চালায় বলে জানান এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। রাজ্যের আবেদন মেনে কয়েক কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে। তবে রাজ্য পুলিশ পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ বলে পুলিশ অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। একই আবেদন করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরী স্পেশাল বেঞ্চে শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি হয়। শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলে রাজ্যের অসুবিধা নেই, তবে সেই মামলা রাজনৈতিক স্বার্থে বলে তিনি দাবি করেন। অন্যদিকে শুভেন্দুর আইনজীবী সৌম্য মজুমদার বলেন, বর্তমান পরিস্থিতির উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান। শেষ পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল বিশেষ। চাকরিহারা হয়ে রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী দিশেহারা। রায় রিভিউ করার আর্জি জানাবে রাজ্য। সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, কিছু অযোগ্য লোকের জন্য আপনি 16 থেকে 17,000 চাকরি কেড়ে নিতে পারেন না। নৈহাটিতে একটি হাসপাতালে উদ্বোধন করতে গিয়ে অভিষেক বলেন, এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্মান করছি। আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি, বিচার ব্যবস্থা এখনো মাথা করেনি। বিচার ব্যবস্থা নিরপেক্ষ, তবে আমি মনে করি কোনো রায় অপছন্দ হলে তার সমালোচনা করার অধিকার প্রত্যেক ভারতীয় নাগরিকের আছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন মনে হচ্ছে বিজেপি বাংলার মানুষের প্রতি যে ধারাবাহিক বিমাতৃসুলভ আচরণ করছে, তার প্রতিফলন দেখা গিয়েছে। রাজ্যের একের পর এক প্রকল্পে ভারতীয় কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ধরেন অভিষেক।
তার ব্যাখ্যা, 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্প প্রতিটি ক্ষেত্রেই কিছু মানুষের ভুল প্রকল্পের সমস্ত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছে। অভিষেক বলেন, প্রায় 59 লক্ষ জব কার্ড হোল্ডার, এর মধ্যে 10 থেকে 15 জন ভুল করেছেন, কিন্তু 60 লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ। আবাস যোজনার ক্ষেত্রে 10 জন, 15 জন, 100 জন, তর্কের খাতিরে 1000 জন ভুল করে থাকলে তার শাস্তি সকলকে দেওয়া হচ্ছে। আপনি 1000-এর জন্য 17 লক্ষ মানুষের বাড়ি আটকে রাখতে পারেন না। এরপরই চাকরি বাতিলের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। তার বক্তব্য, অযোগ্য কেউ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তাকে শ্রীঘরে পাঠান, তাকে টাকা ফেরত দেওয়া করান, কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি 16 থেকে 17,000 চাকরি কিনে নিতে পারেন না। আমি বিজেপির ধারাবাহিকতা দেখছি, একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হলেও রাজ্য সরকারের উপর আস্থা রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিভিউ পিটিশন দাখিল করার প্রস্তুতি চলছে, যদিও চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ইতিমধ্যে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে। যোগ্য চাকরিহারারা, শিক্ষক, শিক্ষা কর্মীরা অনশন চালিয়ে যাচ্ছেন 3 জন। বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে অনুপ্রবেশ, 3 বাংলাদেশি ও 1 ভারতীয় দালালকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি মহিলা আছে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের রানীনগরী হারুডাঙ্গা গ্রামের কালী মন্দির এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 3 বাংলাদেশির নাম জামশেদ আলী, মোহাম্মদ বাবু, আকমাল হোসেন। প্রত্যেকের বয়স 26 থেকে 27 বছর। এদের মধ্যে জামশেদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার ধুলাউড়ি গ্রামে। অন্য 2 জনের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের নাজিপুরে। ধৃত বাংলাদেশি মহিলার নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। ধৃত ভারতীয় দালালের নাম শরীফুল ইসলাম শেখ। তিনি রানীনগরী শিবনগরীর বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চোরাপথে দালালের সাহায্যে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে। পাসপোর্ট, ভিসা বা বৈধ কাগজ কিছুই দেখাতে পারেনি ধৃতরা। পুলিশের দাবি, অনুপ্রবেশকারীরা জানিয়েছে ভারতীয় দালালের সাহায্যে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। আরও জানা গেছে, শিবনগরী শরীফুল ইসলামের সহায়তায় কাজের খোঁজ ভারতে অনুপ্রবেশ করেছিল তারা। পুলিশের দাবি, শরীফুল ইসলাম শেখ বাংলাদেশিদের অনুপ্রবেশের ব্যাপারে সহযোগিতা করাই নয়, রীতিমতো তাদের বাড়িতে আশ্রয় নিয়ে পরে অন্যত্র যেতেও সহায়তা করতেন। সেই সহযোগিতা কি শুধুই কাজের জন্য ভিন রাজ্যে পাঠানো, নাকি অন্য কিছু, তাও তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের মামলা দায়ের করেছে পুলিশ। অনুপ্রবেশকারী বাংলাদেশি ও ভারতীয় দালালকে শনিবার আদালতে তুলে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।